স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। বাজারে ঝলমলে কাচের চুড়ির পেছনে লুকিয়ে আছে আগুন আর নিপুণ হাতে গড়া এক কঠোর কাজ। এই চুড়ি তৈরির পেছনে রয়েছে আগুন, ঘাম আর অজস্র পরিশ্রমের গল্প। কাচ বাকিয়ে চুড়ির আকার দেয়া, এরপর ঝালাই সহ নানা ধাপে হাতে পড়ার উপযোগী হয় এই পণ্য। রঙিন চুড়ির ঝনঝনানিতে রয়েছে যেমন আনন্দ, তেমনি এর আড়ালে আছে কঠিন শ্রমের ছোঁয়া। কাচের চিকন রড আগুনে গলিয়ে তৈরি হয় এই সৌন্দর্যের বৃত্ত। প্রথম ধাপে গরম করা হয় কাচের রড, তাপে নরম হয়ে গেলে তা মোচড় দিয়ে কারিগররা হাতের নৈপুণ্যে বাঁকিয়ে তৈরি করেন বৃত্তাকার, যাকে বলা হয় চুড়ির ছাঁচ। বরিশাল ও কুমিল্লার বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে এসব কাচের চুড়ি। সেখান থেকে চলে আসে ঢাকার কামরাঙ্গীরচরের এই কারখানাগুলোতে। এখানে চুড়িগুলো জোড়া লাগিয়ে পাঠানো হয় চকবাজারে। এখানে 72 ঘন্টা গুনতেছি, গনার পরে এটা মার্কেটে যাবে, মার্কেট থেকে কালার হবে, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন দেশে পৌঁছায় যাবে, এটা মেয়েরা হাতে দেবে। তবে এই ব্যবসায় দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এখন কারেন্ট বিল, আপনার গ্যাস বিল, তারপরে তেলের বিল অতিরিক্ত দাম, যার কারণে মালিককে আগের মতন দিতে পারতেছে না। এই জন্য এরা ন্যায্য মূল্য পাইতেছে না, আমরাও পাইতেছি না, এরাও পাইতেছে না। যার কারণে মার্কেটে বিভিন্ন বাইরের দেশে মাল আসার কারণে আমাদের দেশের চুরি মাল একদম কমে গেছে। এই কারখানা থেকে কাঁচামাল হিসেবেই বাজারে যায় চুড়ি। এরপর নানা ব্যবসায়ীরা চুড়িগুলো কিনে নিয়ে এতে রং ও নিত্য নতুন নকশা করে বাজারজাত করেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসে গতি পেয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন। বেড়েছে 181টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 143টির। অপরিবর্তিত রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 290 কোটি টাকা শেয়ার। দেশের প্রধান এই পুঁজিবাজারে গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল 476 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও আজ গতি পেয়েছে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। ইমন, বেশ কয়েকদিন পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, ইশরাত সুমা, আপনি ঠিকই বলেছেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে খানিকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। আমরা যদি প্রথম 3 ঘন্টা পর একটু লেনদেনের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো এই ইঙ্গিতটি আপনার স্পষ্টভাবেই। সেটি হচ্ছে যে আমরা দেখছি দিনের শুরু থেকে আপনার ঢাকার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX সূচক আপনার বাড়তে থাকে এবং বেলা বাড়ার সাথে কিছুটা সূচক পড়ে গেল, আবার 12টার পর থেকে সূচক বাড়তে থাকে। এখন দেখছি আমরা সূচক 13 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5134 পয়েন্টে। এছাড়া দেখছি আমরা যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 183টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, আর দাম কমেছে 152টি, তবে দামের কোনো তারতম্য ঘটেনি 59টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর প্রথম 3 ঘন্টা পর আমরা লেনদেন দেখছি প্রায় 330 কোটি টাকার ঘরে রয়েছে। তো এই হচ্ছে আজকের মোটামুটি লেনদেন পরিস্থিতি। এবং বাজারে যে একটি ইতিবাচক ধারার দিকে যে আমরা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখছি, সেটি নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শাকিল হিজবি স্টকসের ডেপুটি ম্যানেজার মিসেস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। মিসেস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ছে, সূচকের খানিকটা ঊর্ধ্বগতি আমরা দেখছি, কারণ কি? আসলে টানা 2 মাস আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে টানা একটা দরপতন দেখেছি, এবং সেই দরপতনটা অব্যাহত ছিল লাস্ট থার্সডে পর্যন্ত। লাস্ট থার্সডেতে আমরা দেখতে পেয়েছি যে সেই ধারাটা থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে এই ভলিউম অ্যান্ড ইন্ডেক্স সবই বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ধারাটা আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধারাটা অব্যাহত আছে। যেহেতু এটা একটা ডিভিডেন্ডের টাইম এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস আসছে, থার্ড কোয়ার্টার ইপিএস আসছে, সেই সময় বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের অবজারভেশন দেয়, তাদের ডিভিডেন্ডের উপর বেস করবে, ইপিএসের উপর বেস করে তাদের সিদ্ধান্ত নেয় কোন শেয়ারে ইনভেস্ট করবে বা করবে না। সেই জন্য এই মুহূর্তে ভলিউমটা একটু কম আছে। তো আশা করছি যখন তারা ইপিএসটা ভালো পাবে, ভালো কোম্পানি চুজ করতে পারবে, তারা আস্তে আস্তে
শেয়ারে নতুন করে ইনভেস্টমেন্টে আসবে এবং আস্তে আস্তে মানে ভলিউমটাও বৃদ্ধি পাবে, সাথে সাথে ইন্ডেক্সটাও বৃদ্ধি পাবে। এখানে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই আজকের বাজারে যে বিভিন্ন আপনার যেগুলো আছে আপনার বিভিন্ন কোম্পানিগুলো, এগুলোর ভিতরে কোন কোন আপনার খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে? আচ্ছা, এই মুহূর্তে ভলিউম মানে মিডিয়াম রেঞ্জের, সেক্ষেত্রে ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভলিউমটা এই মুহূর্তে একটু দেখতে পাচ্ছি একটু বেশি আছে। তো ভলিউম বৃদ্ধির সাথে সাথে সেটা আরও ক্লিয়ার হবে কোন কোন সেক্টরের দিকে ইনভেস্টররা বেশি ইন্টারেস্ট শো করছে, সেটা ভলিউম বৃদ্ধি এবং ইন্ডেক্স বৃদ্ধির সাথে সাথে সেটা আরও দৃশ্যমান হবে। মিসেস সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন সময় দেওয়ার জন্য। ঈশাদ সুমা, আসলে যেমনটি শুনছিলেন যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখছি যে সূচক লেনদেনের একটি ইতিবাচক ধারা বজায় রয়েছে, যেটি আমরা আগে বলছিলাম যে বৃহস্পতিবার দিনও কিন্তু আমরা দেখছিলাম যে সূচক কিন্তু খানিকটা 29 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছিল 5122 পয়েন্টে এবং লেনদেন হয়েছিল 476 কোটি টাকার শেয়ার। আমরা এখন পর্যন্ত দেখছি যে প্রথম 3 ঘন্টায় আপনার 330 কোটি টাকা লেনদেন হয়েছে, আরও 1.5 ঘন্টা বাকি আছে এবং 1.5 ঘন্টা পরে আসলে বোঝা যাবে ঢাকার পুঁজিবাজারে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় এবং সূচক কোথায় গিয়ে থাকে। তো ঈশাদ সুমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমন। জানাবো অন্যান্য সংবাদ। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। এতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে। গতকাল ঢাকায় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের যুব সংসদ 2025-এর দ্বিতীয় দিনের আলোচনায় এসব তথ্য উঠে আসে। বর্তমানে দেশের শতকরা 70 থেকে 75 ভাগ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা ও গ্যাসের উপর নির্ভর করতে হয়। এতে খরচ পড়ে বেশি, অথচ রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা গেলে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমে আসবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আলোচনায় এসব কথা উঠে আসে। দুর্নীতি, ব্যয়বহুল সেবা, বর্জনমূলক নীতি এবং পরিবেশ ধ্বংস সেই সব মানুষকে প্রান্তিক করে দিচ্ছে, যাদের জন্য আসলে জ্বালানি রূপান্তর হওয়া উচিত ছিল। যদি জ্বালানি ব্যবস্থাকে সঠিকভাবে আমরা ব্যবহার উপযোগী করতে না পারি, তাহলে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের শিল্প কারখানা, কলকারখানা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হব। তাই বিদ্যুতের সুইচ যেমন অন অফ হয়, নীতি প্রণেতাদের মানসিকতাও কিন্তু অন অফ হয়। আমরা চাই এটা অন হলো কখনো যেন অফ না হয়। বিদ্যুতের দাম কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। আমরা অলরেডি সিলিং প্রাইস নির্ধারণ করে দিয়েছি, সেটা 7 টাকা 50 পয়সা, এবং বিনিয়োগকারীরা দেখেছে যে তাদের উৎপাদন ব্যয় 4.5 টাকা নিচে পড়বে এবং তাদের 70 থেকে 80% মার্জিন সেখানে থাকবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার বলে মনে করেন এই রাজনীতিবিদ। পলিটিক্যাল পার্টিগুলো যদি জনগণের কাছে কমিটেড না হয়, রেসপন্সিবল না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যারা ম্যাটার করেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে, নীতিমালাগুলো প্রণয়ন করবার ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুশাসনের পরামর্শ দেন বক্তারা। সবাই যেন একসাথে আমরা কোএক্সিস্ট করতে পারি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে এবছর আমনের ফলন বেশ ভালো হয়েছে। কষ্টার্জিত ধান ঘরে তুলছেন চাষিরা, কিন্তু উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম মিলছে না বলে জানান তারা। ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ফসলের ঢেউ। রোদে ঝকমক করছে পাকা ধান। কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন প্রত্যাশামতো হলেও দাম নিয়ে অসন্তুষ্ট তারা। আমাদের ধান এবার অনেক ভালো হয়েছে। আমাদের ফলন হিসাবে আমরা মোটামুটি 30 থেকে 35 মণ ফলন পাচ্ছি, কিন্তু বিঘায় ধানের দাম কম, চালের দাম বেশি, ধানের মাটির দাম বেশি, সারের দাম বেশি। ধান করতেছি ধরেন যে বিঘায় আমরা 30 থেকে 35 মণ ধান পাচ্ছি, কিন্তু দামটা পাচ্ছি না। কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে এবার 30 থেকে 35 মণ ধান হয়েছে। খরচ পড়েছে 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু 2 মণের 1 বস্তা ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়। এতে লাভ তেমন থাকে না। এক জারকিন বীজ দিলে মনে করেন যে 30 টাকা লাগে। এভাবে আমরা খরচাপাতি করে দেখছি যে 30,000 টাকা খরচা, লেবার সহ আর কি। 3000 প্লাস যদি ধানের বস্তা যদি আসতো, তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হইতাম। বর্তমানে ধানের দাম কিছুটা কম। সরকার দাম নির্ধারণ করলে কিছুটা বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
আমরা আশা করি যে সরকার নির্ধারিত যে মূল্য সেটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন ধানের মূল্যটা স্বাভাবিক হয়ে আসবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে এবার 1,37,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,88,000 মেট্রিক টন চাল। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে স্বর্ণের বাজার আজ আগের দামে স্থিতিশীল রয়েছে। 22 ক্যারেট মানের প্রতি ভরির জন্য গুনতে হচ্ছে 2,01,706 টাকা, আর 21 ক্যারেটের দাম 1,92,530 টাকা। অন্যদিকে 18 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম 1,65,000 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরির মূল্য 1,37,133 টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $60.98, আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেলের দাম $66.46। অন্যদিকে দুবাই বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $64.92, আর ভারতের বাজারে বিক্রি হচ্ছে $66.17। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।